এই অমিত শাহ মোদী এদেরকে ভয় পাওয়ার এমন কিচ্ছু নেই। বিরোধী দলেরা চুরি করে ডাকাতি করে মানুষকে ঠকিয়ে তারা ক্ষমতা করতে চাইছে, তাকে ক্ষমতাকে চ্যালেঞ্জ করতে হবে। সে আমাকে চ্যালেঞ্জ করছে, আমাকেও তাকে চ্যালেঞ্জ করতে হবে। এই জায়গাটা তৈরি করুন। এই জায়গাটা তৈরি করতে গেলে মানুষকে পথে নামতে হবে, কে হিন্দু কে মুসলমান। আমাকে আজকেই একজন বলছিল, আমি যখন ঢুকছিলাম তখন, যে মুসলমানের ভিড় এখন আন্দোলনে বেড়েছে, বেশ করে যে বেড়েছে। আপনার এডুকেশনে যারা আছে 90% উপর হচ্ছে মুসলমান, তারা তার অধিকারের জন্য লড়বে না তো কে লড়বে? বেশ করে চলছে। যারা দিন হয় আমাকে আমার ভাষার জন্য মাফ করবে, তারা নরেন্দ্র মোদী কি করে কোন অধিকারে তিনি প্রধানমন্ত্রী থাকেন। আমি যদি বিচারাধীন হয় তাহলে উনিও বিচারাধীন। সুতরাং উনার এখানে প্রধানমন্ত্রী হিসাবে আসার, এখানে বক্তব্য দেওয়া, এখানে মানুষকে ভুল বোঝানো, সাম্প্রদায়িক দাঙ্গা ছড়ানোর চেষ্টা করা, সবগুলোই হচ্ছে অন্যায়, ক্রিমিনাল অফেন্স। ছোট জগন্নাথ একটি সুপ্রিম কোর্ট আছে, সে চুপ করে বসে আছে। সুপ্রিম কোর্ট ইজ নট ইনফলিবল, সেও অ্যাকাউন্টেবল। এই গণরাজের কাছে, এই গণতন্ত্রের কাছে সেও অ্যাকাউন্টেবল। তাকেও বলতে হবে যে সে এই ধরনের যুক্তিগুলো সাজাচ্ছে কার জন্য, কাকে সুবিধা পাইয়ে দিচ্ছে। আমরা জানি কাকে সুবিধা পাইয়ে দিচ্ছে। একটাই রাস্তা আছে, আমি মনে করি একটাই, নির্বাচন হয়ে যাবে। নির্বাচন হয়ে যাওয়ার পরে আমরা কি এটা জানতে পারবো যে যে মানুষগুলোর নাম সাপ্লিমেন্টারি লিস্টে আসবে না তাদের ফেট কি হবে? তাদের ফেট হবে এনআরসিতে আসামে 19,06,657 জন মানুষ যারা বেআইনি হয়ে গেছিল, যারা বেনাগরিক হয়ে গেছিল, তারা যেমন শ্যাওলার মতো ভেসে বেড়াচ্ছে। এই মানুষগুলো যারা সাপ্লিমেন্টারি লিস্টে নাম উঠবে না, তারা সব শ্যাওলার মতো ভাসবে। কি তাদের ফেট হবে? আসামে 6 বছর আগে ঘটনাটা ঘটেছে। 31শে অগস্ট 2019-এ সেখানকার লিস্ট বেরিয়েছে। আজকে অবধি ওই 19 লক্ষ মানুষকে তাদেরকে রিজেকশন স্লিপ দেওয়া হয়নি, যাতে তারা অ্যাপিল করতে পারে। এই অবস্থার মধ্যে ভাবতে পারছেন যে একটা নির্বাচন হতে চলেছে, গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব হতে চলেছে, যেখানে গণতন্ত্রের জয় হবে বলে আমরা মনে করি, গণরাজের জয় হবে বলে মনে করি, যেখানে জনগণ তার কথা বলতে পারবে বলে মনে করি, যেখানে সবচেয়ে প্রান্তিক মানুষটা তার সবচেয়ে পরিষ্কার জামা কাপড়টা পরে সে সেদিন ভোট দিতে যায়, তার অধিকারগুলো কোথায় সংরক্ষিত হবে? কোথায়? টেবিলের এই পাশে বসে আছে, টেবিলের উপরে যারা আছি, আমরা সবাই একই জায়গাতে আছি। আমরা সবাই আশঙ্কা করছি যে আমার ধারণা ইতিমধ্যে হয়তো ভোটের নির্ঘণ্ট হয়তো প্রকাশ পেয়ে গেছে কবে থেকে, এবং কাল থেকে আমরা কে কাকে ভোট দেবে, কে কিভাবে ভোট পাবে সেই নিয়ে মেতে থাকবে। একটা কথা এখন খুব চালু আছে, যে কথাটা আপনারা শুনছেন, যে আন্ডার অ্যাডজুডিকেশনে 60 লক্ষ মানুষ আছে, এবং এটা নিয়ে খুব চিন্তা হচ্ছে এই 60 লক্ষ মানুষকে কিভাবে আন্ডার অ্যাডজুডিকেশন থেকে বার করে তাদেরকে তাদের যে ভোটাধিকার সেটা ফিরিয়ে দেওয়া যায়। যেটা বাদ থেকে যাচ্ছে সেটা হচ্ছে এর আগে বাদ পড়ে যাওয়া 58+6 প্রায় 64 লক্ষ মানুষের নাম, অর্থাৎ বাংলাতে প্রায় 16 কোটি মানুষের ভোটাধিকার নেই। আন্ডার অ্যাডজুডিকেশন মানে হচ্ছে নেই। যে কোয়াসি জুডিশিয়াল একটা ফ্যাক্টর নিয়ে আসা হচ্ছে সামনে, সেটা হচ্ছে আজকে জাজরা বিচার করবেন। অর্থাৎ ভোটাররা, তারা যারা গণতন্ত্রের মেরুদণ্ড, তারা আজকে বিচারাধীন। নরেন্দ্র মোদী এখানে এসে ব্রিগেডে বড় বড় ভাষণ দিচ্ছেন। আমি যদি বিচারাধীন হই, আমাকে আমার ভাষার জন্য মাফ করবে, তারা নরেন্দ্র মোদী কি করে কোন অধিকারে তিনি প্রধানমন্ত্রী থাকেন। আমি যদি বিচারাধীন হয় তাহলে উনিও বিচারাধীন। সুতরাং উনার এখানে প্রধানমন্ত্রী হিসাবে আসার, এখানে বক্তব্য দেওয়া, এখানে মানুষকে ভুল বোঝানো, সাম্প্রদায়িক দাঙ্গা ছড়ানোর চেষ্টা করা, সবগুলোই হচ্ছে অন্যায়, ক্রিমিনাল অফেন্স। আমরা এগুলো বলি না। আমি আপনাদের অনেক কথা বলতে পারি, এসআইআর নিয়ে বহু কথা বলতে পারি, এর কোনো আইনি ভিত্তি নেই, সাংবিধানিক ভিত্তি নেই, সবাই জানে। ছোট জগন্নাথ একটি সুপ্রিম কোর্ট আছে, সে চুপ করে বসে আছে। সুপ্রিম কোর্ট ইজ নট ইনফলিবল, সেও অ্যাকাউন্টেবল। এই গণরাজের কাছে, এই গণতন্ত্রের কাছে সেও অ্যাকাউন্টেবল। তাকেও বলতে হবে যে সে এই ধরনের যুক্তিগুলো সাজাচ্ছে কার জন্য, কাকে সুবিধা পাইয়ে দিচ্ছে। আমরা জানি কাকে সুবিধা পাইয়ে দিচ্ছে। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন,
হরিশ্চন্দ্রপুরের একজনের নাম হচ্ছে আব্দুল মালিক। 2002-এ তিনি আব্দুল মালিক তিনি চাচল কলেজ থেকে পাশ করেছেন ইংরেজিতে অনার্স নিয়ে। আমাকে বলছে, বিপ্লব দা, আমি কখন আমার নাম ভুল লিখবো? তিনি সব জায়গাতে আব্দুল মালিক লিখেছেন। এখন যখন ডিজিটাইজড একটা ওই ভোটার তালিকা এসছে, সেখানে দেখা যাচ্ছে উনার নাম লেখা হচ্ছে আহ মালিক and not adjudication। যেখানে আপনারা দেখছেন যে মালদাতে একের পর এক অঞ্চলের একের পর এক বিধানসভার কথা বলতে পারি আপনাকে, মালতীপুর, মোথাবাড়ি, মানিকচক, সুজাপুর, বৈষ্ণবনগর সব কটা হচ্ছে গঙ্গা ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষ। সেখানে লক্ষ মানুষ, সেখানে লক্ষ লক্ষ মানুষ বাস করে। আপনারা শুনলে অবাক হবেন, সেখানে অলিটলা একটা গ্রাম আছে, সেই গ্রামটা চলে গেছে জলে। তার যখন ভোটার তালিকা এসছে সেটা সাদা এসছে। কার দোষ? যে ভোটার তার দোষ, নাকি যারা ভোটার তালিকা তৈরি করেছে, যারা ডিজিটাইজ করেছে তাদের দোষ? আমরা যখন এখানে 27শে অক্টোবর এখানে আপনারা জানেন যে আমাদের এখানকার এসআই নোটিফিকেশন হয়েছে 5 নভেম্বর, 7 দিনের মধ্যে গিয়ে আমরা এখানে যিনি এখানে সিইও আছেন সেই আগরওয়ালের সাথে দেখা করতে গেছি। তখন আমাদের জানানো হয়েছে জানুয়ারি মাসে 2025-এর জানুয়ারি মাসে, আমরা নভেম্বরের 5 তারিখে গেছি, 2025-এর জানুয়ারি মাসে যে রিভাইজড যে ভোটার লিস্ট আছে সেখানে বলছেন 12 লক্ষ মানুষের নাম বাদ গেছে, যার 90% হচ্ছে মৃত ভোটার। অর্থাৎ মৃত ভোটারের সংখ্যাটা কত? 10,20,000। 1,80,000 কি এমডি ভোটার, যাদের শিফটিং হয়ে গেছে, যারা এখান থেকে ওখানে চলে গেছে, যাদের নাম দু জায়গাতে উঠে গেছে, তাদের নাম হচ্ছে 1,80,000। কোন মঞ্চ বলে যে 12 লক্ষর সেই সংখ্যাটা, সেটা এক বছরের মধ্যে আজকে জানুয়ারি মাসে এসে জানতে পারছি 1.25 কোটি মানুষ। এই সমস্তটাই ধাপ্পা। এই সমস্ত ধাপ্পার বিরুদ্ধে আমার কাছে একটাই রাস্তা আছে, আমি মনে করি একটাই, নির্বাচন হয়ে যাবে। নির্বাচন হয়ে যাওয়ার পরে আমরা কি এটা জানতে পারবো যে যে মানুষগুলোর নাম সাপ্লিমেন্টারি লিস্ট আসবে না তাদের ফেট কি হবে? তাদের ফেট হবে এনআরসিতে আসামে 19,06,657 জন মানুষ যারা বেআইনি হয়ে গেছিল, যারা বেনাগরিক হয়ে গেছিল, তারা যেমন শ্যাওলার মধ্যে ভেসে বেড়াচ্ছে। এই মানুষগুলো যারা সাপ্লিমেন্টারি লিস্টে নাম উঠবে না, তারা সব শ্যাওলার মধ্যে ভাসবে। কি তাদের ফেট হবে? আসামে 6 বছর আগে ঘটনাটা ঘটেছে, 31শে অগস্ট 2019-এ সেখানকার লিস্ট বেরিয়েছে। আজকে অবধি ওই 19 লক্ষ মানুষকে তাদেরকে রিজেকশন স্লিপ দেওয়া হয়নি যাতে তারা অ্যাপিল করতে পারে। এই অবস্থার মধ্যে ভাবতে পারছেন যে একটা নির্বাচন হতে চলেছে, গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব হতে চলেছে, যেখানে গণতন্ত্রের জয় হবে বলে আমরা মনে করি, গণরাজের জয় হবে বলে মনে করি, যেখানে জনগণ তার কথা বলতে পারবে বলে মনে করি, যেখানে সবচেয়ে প্রান্তিক মানুষটা তার সবচেয়ে পরিষ্কার জামা কাপড়টা পরে সে সেদিন ভোট দিতে যায়, তার অধিকারগুলো কোথায় সংরক্ষিত হবে? কোথাও হবে না। আমি আপনাদেরকে বলছি, কোথাও হবে না এটা। আমরা শুধু দেখতে থাকবো সেই মানুষগুলো শ্যাওলা হয়ে গেছে, সেই মানুষগুলো বেনাগরিক হয়ে গেছে, সেই মুখগুলো ঝাপসা হয়ে গেছে। আমি আপনাদেরকে বলছি, আমরা জোরের সঙ্গে একটা কথা বলি, ভয় পাচ্ছি আমরা। এই অমিত শাহ মোদীকে, আমার ভাষার জন্য আমাকে মাফ করে দেবে, এই অমিত শাহ মোদী এদেরকে ভয় পাওয়ার এমন কিচ্ছু নেই। বিদ্যুৎ দলেরা চুরি করে, ডাকাতি করে, মানুষকে ঠকিয়ে তারা ক্ষমতা ধরতে চাইছে। তাকে ক্ষমতাকে চ্যালেঞ্জ করতে হবে। সে আমাকে চ্যালেঞ্জ করছে, আমাকেও তাকে চ্যালেঞ্জ করতে হবে। এই জায়গাটা তৈরি করুন। এই জায়গাটা তৈরি করতে গেলে মানুষকে পথে নামতে হবে। কে হিন্দু, কে মুসলমান। আমাকে আজকেই একজন বলছিল, আমি যখন ঢুকছিলাম তখন, যে মুসলমানের ভিড় এখন আন্দোলনে বেড়েছে, বেশ করে যে বেড়েছে। যার এডুকেশনে যারা আছে 90% উপরে হচ্ছে মুসলমান, তারা তার অধিকারের জন্য লড়বে না তো কে লড়বে? বেশ করে চলছে। আমার মনে হচ্ছে যে এই কথাগুলো বলা এই জন্য আপনাদের দরকার যে আমরা আজকে এখানে সভা করছি। হোয়াট ইজ টু বি ডান, ইট হ্যাজ টু বি ডিসাইডেড। আমরা কি করতে পারি, কি করতে হবে সেটা ডিসাইড করতে হবে। কালকে এখানে ব্রিগেডের সভা হয়েছে, আমাদের মন্ত্রীর বাড়ি, আমাদের এখানকার রাজ্য মন্ত্রিসভার সদস্যের বাড়ি, তার বাড়ি আক্রান্ত হয়েছে। কেন? সেখানে গুন্ডামি চলেছে, রাস্তা জুড়ে গুন্ডামি চলেছে, এলাকা জুড়ে গুন্ডামি চলেছে। কেন? মেনে নেবো আমরা, মানতে হবে। কেন? কারা করছে এরা এসব?
সবাইকে আইডেন্টিফাই করুন, প্রয়োজন হলে তাদের বিরুদ্ধে লড়াইটা লড়তে হবে। বাংলা পরিষদের কাছে আমার আহ্বান, এই লড়াইটা লড়ার জন্য যেটা করতে হবে সেটা করুন। আমার বড্ড আমাকে বলে অনেকে আপনি চিৎকার করেন, হ্যাঁ আমি চিৎকার করি, আমার লাভ হয়। আমার এখানে যখন এসে বলে যে বাঙালি লোক কুছ নেই হবে ইন লোক সে, তখন আমার রাগ হয়। আমি একটা এমন রাজ্যে বাস করেছি যেখানে আমি আমার কথা বলতে পারছি না। আমি একটা এমন রাজ্যে বাস করছি যেখানে আমাকে প্রতিনিয়ত চ্যালেঞ্জ করছে, আমি চ্যালেঞ্জ শুনতে পারছি না। আমার বক্তব্য যে চ্যালেঞ্জ করতে হবে, যদি আক্রমণ আসে প্রতি আক্রমণ করতে হবে, এবং প্রতি আক্রমণটা সবসময় মুখে মুখে হবে না, প্রয়োজনে যেটা করতে হয় সেটা করতে হবে। আমি একজনের কথা বলে আপনাদেরকে শেষ করব, সময় খুব অল্প। অরূপ আছে, আরো সুমন আছে, এরা আছেন, তারা নিশ্চয়ই বলবেন। হানা আরেন্টের একটা কথা, আরেন্টে বিখ্যাত আমেরিকান জার্মান ফিলোসফার এবং জার্নালিস্ট, হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট, তার একটা কথা ছিল, হোয়াট ইজ সিটিজেনশিপ? সিটিজেনশিপটা কি? সিটিজেনশিপ হচ্ছে সমস্ত অধিকার পাওয়ার অধিকার হচ্ছে সিটিজেনশিপ। নাগরিকত্ব হচ্ছে সেই অধিকার যা আমাকে সমস্ত অধিকার দিতে পারে। এই অধিকারকে যদি রক্ষা করতে হয়, নাগরিক অধিকারকে যদি রক্ষা করতে হয়, তাহলে এসআইআর কে, আন্ডার অ্যাডজুডিকেশন কে, লজিক্যাল ডিসক্রিপেন্সি কে, এগুলো কোনোটাকে শুধুমাত্র নির্বাচনী ইস্যু হিসেবে দেখবেন না। এটা আমাদের নাগরিকত্বের ইস্যু, আমার ভাষার ইস্যু, আমার কৃষ্টির ইস্যু, আমার সংস্কৃতির ইস্যু, আমার অস্তিত্বের ইস্যু। এবং এর জন্য মরণপণ লড়াইটাই একমাত্র প্রতিরোধীর ব্যবস্থা বলে আমি মনে করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।